দেবীপক্ষ পড়ার আগেই দুর্গাপুজোর 15 দিন আগেই শুরু হয়ে গেল বিষ্ণুপুর রাজবাড়ির দুর্গাপুজো। আমাদের মন্দির নগরী বিষ্ণুপুর হলো ইতিহাসে মোড়া একটা শহর। মল্ল রাজাদের স্থাপিত প্রতিটা মন্দিরেই, প্রতিটা স্থাপত্যেই ইতিহাস লুকিয়ে রয়েছে। আর বিষ্ণুপুর রাজবাড়ির যে দুর্গাপুজো, তারও রয়েছে এক ইতিহাস। সাধারণত দুর্গাপুজো শুরু হয় মহাষষ্ঠী থেকে, অর্থাৎ মহাষষ্ঠীতে হয় দেবীর বোধন, বেল্লিবরণ। তবে বিষ্ণুপুর রাজবাড়ির দুর্গাপুজো কিন্তু 15 দিন আগেই শুরু হয়ে যায়। বিষ্ণুপুর রাজবাড়ির দুর্গাপুজো শুরু হয় কৃষ্ণ নবমীর দিন থেকে। এখন যে ভিডিও ক্লিপগুলো দেখবেন আপনারা এই ভিডিওতে, সবগুলোই সেই কৃষ্ণ নবমীতে রাজবাড়ির দুর্গাপুজোর শুভারম্ভের, অর্থাৎ গত 26শে সেপ্টেম্বরের। কৃষ্ণ নবমীর দিন মন্দিরের সম্মুখের মোর্চা পাহাড়ে রাখা কামানে তোপ থেকে বাৎসরিক দুর্গাপুজোর সূচনা হয়। আজকের এই ভিডিওটা এই কৃষ্ণ নবমীর দিনের এই পুজোটিকে নিয়েই। আজ হচ্ছে বড় ঠাকুরানীর পুজো। গতকাল অর্থাৎ 25শে সেপ্টেম্বর, অর্থাৎ চিতা অষ্টমীর দিন হয়েছে দেবীর বেল্লিবরণ। আর আজ সকালে প্রথমে হয়েছে গোপাল সাহেরের পুকুরে বড় ঠাকুরানীর স্নান পর্ব। তারপর তোপ দেখা হয়েছে 3বার মন্দিরের সম্মুখের মোর্চা পাহাড়ে। তারপর দেবীকে মন্দিরে নিয়ে এসে এই জায়গায় এখন হচ্ছে দেবীর পুজো। আজকের পুজোটা হয় দেবীর মহাকালীর রূপের। এদিকে পুজো দেখতে দেখতে একটু এই মন্দিরের ইতিহাস নিয়েও গল্প করা যাক। এই পুজোর সূচনা হয় 997 খ্রিস্টাব্দে। মল্ল রাজাদের 19তম রাজা শ্রী জগৎ মল্ল এই মন্দিরের প্রতিষ্ঠাতা। আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস জানিয়ে রাখি, খ্রিস্টাব্দের মতোই কিন্তু বিষ্ণুপুরে রয়েছে মল্লাব্দ। মল্লদের প্রথম রাজা শ্রী আদিমল্লের সময় থেকে মল্লাব্দ গণনা শুরু হয়। আদিমল্ল ছিলেন মল্লদের প্রথম রাজা। তার রাজত্ব শুরু হয় 694 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1 মল্লাব্দ। আর এই মন্দির প্রতিষ্ঠিত হয় 19তম রাজা শ্রী জগৎ মল্লের সময়কালে 997 খ্রিস্টাব্দে, অর্থাৎ 303 মল্লাব্দে। তখনই বিষ্ণুপুরের রাজধানী স্থানান্তরিত হয়। যাই হোক, মল্ল রাজাদের কথা আর বিষ্ণুপুরে তাদের স্থাপত্যের কথা বলতে গেলে আরও অনেক ভিডিও হয়ে যাবে, তাই আপাতত এই ভিডিওর যেটা মূল বিষয় সেটা নিয়েই কথা বলা যাক। তো এই মা মৃন্ময়ীর মন্দির প্রতিষ্ঠার ইতিহাসটা হলো, আজকের বিষ্ণুপুর শহর তখন পুরোটাই গভীর জঙ্গলে আবৃত, অর্থাৎ রাজা জগৎ মল্লের সময়কালে। তখন এই অঞ্চলের নাম ছিল বন বিষ্ণুপুর। রাজা জগৎ মল্ল এখানে এসেছিলেন শিকারে। শিকার করতে করতে তিনি যখন এই জায়গাটিতে এসে পৌঁছান, এই জায়গাটিতে তিনি বেশ কিছু অলৌকিক ঘটনার সম্মুখীন হন। তারই মধ্যে সবচেয়ে বিস্ময়কর যেটি ছিল, গাছের ডালে বসেছিল একটি বক। তিনি লক্ষ্য করেছিলেন তার এক শিকারী বাজ পাখি সেই বক পাখির উপর সবলে ঝাঁপিয়ে পড়লেও বকটির নাগাল পাচ্ছে না। কোনো এক অলৌকিক ক্ষমতা বলে বকটি বারবার রক্ষা পেয়ে যাচ্ছে। রাজা তখন এই অঞ্চলের অলৌকিক মাহাত্ম্য অনুভব করেন। তখন তিনি এই স্থানের কিছুটা মাটি সরাতেই এক দেবী মূর্তির মুখবয়ব খুঁজে পান। রাজা দেবী মূর্তির সাথে নিয়ে রাজধানী ফিরে যান। কথিত আছে সেই সময় তিনি দেবী মহিষাসুর মর্দিনীর স্বপ্নাদেশ পান এবং তিনি এই জায়গাটিতেই সেই দেবীর মন্দির স্থাপন করেন। আর সেই সময়ই তিনি তার রাজধানী প্রদ্যুম্নপুর থেকে স্থানান্তরিত করে বিষ্ণুপুরকে তার নতুন রাজধানী করেন। মায়ের এই মূর্তি গঙ্গামাটি দ্বারা নির্মিত এবং এই মূর্তিটি বছরের পর বছর পূজিত হয়ে আসছে। 1027 বছর পেরিয়ে 1028 বছরে পদার্পণ করলো এই পুজো আজ। যেমনটা প্রথমে বলেছিলাম, 15 দিন পূর্বে কৃষ্ণ নবমীর দিন শুরু হয়ে যায় এই দুর্গাপুজো। মন্দিরের সম্মুখের মোর্চা পাহাড়ে রাখা কামানে তোপ থেকে বাৎসরিক দুর্গাপুজোর সূচনা হয়। পুজো শুরুর আগে প্রাচীন প্রথা মেনেই দেবীর পট আনা হয়, আর সেই পটেই পুজো শুরু হয়। আজকের এই ভিডিওটা এই কৃষ্ণ নবমীর দিনের এই পুজোটিকে নিয়েই। এরপর রাজপরিবারের সদস্যরা এখানে একে একে দেবীর বরণ করবেন।
আজ হচ্ছে বড় ঠাকুরানীর পুজো। আজকের পুজোটা হয় দেবীর মহাকালীর রূপে। পরে ক্রমে ক্রমে মেজ ঠাকুরানী আর ছোট ঠাকুরানীর পুজো অর্থাৎ দেবীর মহালক্ষ্মী আর মহাসরস্বতী রূপের পুজো হবে। আবার মহাষষ্ঠীতে হবে বেল্লিবরণ, সপ্তমীতে দেবীর স্নান পর্ব গোপাল ছায়ের পুকুরে, নবপত্রিকা স্নান। তারপর ঠিক যেভাবে আজ বড় ঠাকুরানীর পুজো হলো ঠিক সেইভাবেই পুজো হবে মেজ আর ছোট ঠাকুরানীর। অষ্টমীতে সন্ধিক্ষণের ঠিক আগের মুহূর্তেই আসেন অষ্টাদশভুজা বিশালাক্ষী দেবী। ওনার মহাস্নান পর্ব হওয়ার পরেই ওনার সামনে রাজ অঞ্জলি দেওয়া হয় সোনার চাল আর ফুল দিয়ে। তারপর এখানের বড় কামানটিতে 3 বার তোপ থেকে সন্ধিক্ষণ সূচিত করা হয়। তারপর মহা অষ্টমী আর মহানবমীর মধ্যরাত্রে হয় দেবী খচ্চর বাহিনীর পুজো। মহামারীর হাত থেকে জগৎকে রক্ষা করার জন্যই হয় এই দেবীর পুজো। তারপর বিজয়া দশমীতে দেবীর ঘট বিসর্জনের পর সন্ধ্যেয় শ্রী রামচন্দ্রের পুজো হয়, অপরাজিতা বন্ধন হয়, আর তারপর দইয়ের মধ্যে চ্যাংমাছ ছেড়ে আর নীলকণ্ঠ পাখি উড়িয়ে পুজোর পরিসমাপ্তি হয়। এরপর বড় ঠাকুরানী মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করবেন, তবে তার আগেও রয়েছে বেশ কিছু নিয়ম। তোপ দেখে বড় ঠাকুরানীকে গর্ভগৃহে প্রবেশ করানো হবে। তোপ দাগাটা কিন্তু হচ্ছে বিষ্ণুপুর রাজবাড়ির পুজোর অন্যতম বিশেষত্ব। তোপ দাগার সাথে সাথেই সব রিচুয়ালস হয়। পুজোর প্রতিটা দিনই তোপ দাগা হয় রীতি অনুসারে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আজ টোটাল 3 বার করে 3 বার মানে টোটাল 9 বার তোপ দাগা হবে। প্রথম 3টে তোপ দাগা হয়েছে মায়ের গোপাল ছায়ের পুকুরে স্নান পর্ব সারার পর। পরের 3টে তোপ দাগা হবে মায়ের গর্ভগৃহে প্রবেশের সাথে সাথে, আর শেষ 3টে তোপ দাগা হবে মাকে ভোগ নিবেদন করার সময়। আর এই জায়গাটিতে হচ্ছে এখন তোপ দাগার প্রস্তুতি। এনারা নিয়ে যাচ্ছেন কামান ওপরের চূড়াটিতে। আর সেজন্য এখন সিঁড়ির প্রতিটা ধাপে আঁকা হচ্ছে একটা একটা করে মায়ের চরণের আলপনা। আর সেই প্রতিটা আলপনার উপর রাখা হবে একটি করে পানের পাতা, তার উপর কিছু শিউলি ফুল আর একটা সুপুরি। এখন বড় ঠাকুরানীকে আনা হচ্ছে মন্দিরের গর্ভগৃহে প্রবেশের জন্য। এরপর বড় ঠাকুরানীর গর্ভগৃহে প্রবেশের সাথে সাথেই হবে 3টে তোপ দাগা। বিনানন্দ করে দেবী সর্বসিদ্ধি প্রদক্ষমী। চলো চলো চালয়। যাই হোক, বড় ঠাকুরানীর আগমন হলো আজ এই কৃষ্ণ নবমীতে। সাথে সাথেই বিষ্ণুপুর রাজবাড়ির দুর্গাপুজোর সূচনাও হয়ে গেল। এরপর মায়ের পুজো হবে গর্ভগৃহে। কিছুদিন পরই ক্রমে ক্রমে মেজ ঠাকুরানী আর ছোট ঠাকুরানীর আগমন ঘটবে। এইভাবেই
তারপর দুর্গাপুজোর 4 দিন মা মৃন্ময়ীর সাথে সাথেই এই 3 দেবীরও পুজো হবে। চেষ্টা করব যতটা পারা যায় ষষ্ঠীর ভ্লগ বা সপ্তমীর ভ্লগে সেগুলো আপনাদেরকে দেখানোর। তবে সপ্তমীর সকালে মায়ের যে আগমন হয় সেটা এখনও আপনারা দেখতে পারেন। আগের বছরই সপ্তমীতে মায়ের আগমনের যে ভ্লগটা বানিয়েছিলাম তার লিঙ্কটা আমি নিচেই দিয়ে রাখলাম ডেসক্রিপশনে আর ফার্স্ট কমেন্টে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সকলের সাথে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবও করে দেবেন। ধন্যবাদ।